500-1000 টাকা নোট বাতিল হয়ে যাচ্ছে, আমি হয়তো ব্যাংকে আমার টাকা রাখবো। কিন্তু এটাই কি শেষ কৌশল? কালো টাকা কি শুধু নগদ অর্থেই বাসায় আছে, লকারে আছে, আলমারিতে আছে? সে কালো টাকা তো জমিতেও বিনিয়োগ করতে পারে। নানামুখী মানুষের যে ব্যাংক খাতে যে একটা চাপ সৃষ্টি হবে এটা পরিবর্তনের জন্য, এটা কিন্তু একটা নেতিবাচক। কালো টাকার একটা বড় অংশ কিন্তু দেশ থেকে বিদেশে চলে গেছে। দর্শক, আগামী সময়ে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছে আমি জান্নাত নিপু। আজকের পডকাস্টে আমরা আলোচনা করব জাতীয় সংসদে উত্থাপিত একটি আলোচিত প্রস্তাব নিয়ে। 500 ও 1000 টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব দিয়েছেন বিএনপির সংসদ সদস্য এম মাহবুবউদ্দিন খোকন। কিন্তু কেন এই প্রস্তাব, চলুন এই বিষয়ে আমরা জেনে নেব আগামী সময়ের বিজনেস এডিটর মিজান চৌধুরীর কাছ থেকে। কেমন আছেন ভাইয়া? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনার কাছে আমার প্রশ্ন যে আসলে এই প্রস্তাবটি কেন করা হয়েছে, হঠাৎ এই প্রস্তাব কেন উত্থাপিত হয়েছে? আপনি ঠিকই বলছেন যে বহুদিন পর এ ধরনের একটি আলোচনায় আসছে প্রস্তাব যে 500 এবং 1000 টাকার নোট বাতিল করার। আমি যতটুকু দেখলাম যে সংসদে একজন সংসদ সদস্য এই প্রস্তাবটা দেওয়ার পিছনে তার মূল কারণ ছিল যে মানুষ এখন টাকা ব্যাংকে রাখছে না, মানুষ টাকা ঘরে রাখছে। তো এই যে ব্যাংকের প্রতি যে মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে, এই ব্যাংকের প্রতি আস্থা ফেরানোর একটা কারণ। আর কিছু কারণ আছে, ধরেন কিছু মানুষ কালো টাকা বলি কিংবা অবৈধভাবে অর্জিত টাকা বলি সেটা ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসছে না। তো এই দুইটা কারণ থেকে ধারণা করা হচ্ছে যে উনি মনে করছেন যে এই দুইটা নোট যদি বাতিল করা হয় তাহলে হয়তো সেই টাকাগুলো ব্যাংকে আসবে, মানুষ ব্যাংকমুখী হবে, বৈধ চ্যানেলে টাকা পয়সা লেনদেন করবে। এটাই মূলত আমার ধারণা যে উনি এই দৃষ্টিভঙ্গির থেকে এই প্রস্তাবটা দিয়েছেন। এই প্রস্তাবটা সাধারণ মানুষের জন্য কেমন ভোগান্তি তৈরি করতে পারে, বা এটা অর্থনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা? অর্থনীতিতে এটা দুই ধরনের প্রভাব পড়বে। ধরেন আপনার এটা যদি কার্যকর করে তাহলে মানুষ কিন্তু ওই ডিজিটাল লেনদেনের উপর নির্ভরশীলতা বাড়বে, ব্যাংকে তখন এই টাকাগুলো চলে আসবে। কিন্তু এটার আবার একটা ব্যাড ইম্প্যাক্টও আছে। ধরেন যারা ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, এদের যে লেনদেন, হ্যাঁ, এই লেনদেনে কিন্তু একটা মানে সাময়িক সংকট সৃষ্টি হবে। আমরা দেখছি যে এ ধরনের একটা উদ্যোগ 2016 সালে পার্শ্ববর্তী দেশ ভারত নিয়েছিল। সাময়িকভাবে তারা কিছুটা সুফল পেলেও কিন্তু অর্থনীতিতে কিন্তু এটার একটা নেতিবাচক প্রভাব পড়ছে এবং টাকার লেনদেন কিন্তু অনেকটা কমে গেছে। তো এটার কিন্তু সাধারণ মানুষ যারা ধরেন 500 টাকা 1000 টাকা তাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করছে, তো হঠাৎ করে যদি প্রস্তুতি ছাড়া এ ধরনের কোনো পদক্ষেপ নেয় তাহলে কিন্তু এটা শুধু সাধারণ মানুষ না, অর্থনীতিতে কিন্তু এটার একটা নেতিবাচক প্রভাব পড়ার একটা আশঙ্কা থাকে। প্রস্তাবের মধ্যে একটি বিষয় এসেছে, সেটা হচ্ছে কালো টাকা ব্যাংকিং। এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা এই কালো টাকা ব্যাংকিং এর সাথে? আসলে কালো টাকা আমরা যেটা বুঝি যে বিভিন্নভাবে মানুষ তার টাকা সংগ্রহ বা অর্জন করে, যে টাকাটা হয়তো বৈধ লেনদেনে আসে নাই। তো এখন এই টাকা গড়ে রাখাটাই হচ্ছে তাদের জন্য মনে করে নিরাপদ, কারণ ব্যাংকে আসলে সে টাকার কৈফিয়ত দিতে হবে, কোত্থেকে এই আয় হয়েছে সেটার কৈফিয়ত দিতে হবে, এই আয়ের সোর্স কি এটাকে জানাতে হবে। তো সে কারণে কিন্তু অনেকে ব্যাংকের বাইরে কালো টাকা রাখার চেষ্টা করে। তবে এখন প্রশ্ন হচ্ছে এই 500 এবং 1000 টাকা নোট বাতিল করলেই কালো টাকা সব ব্যাংকে চলে আসবে, এটা ভাবার আগে আমাদের একটু চিন্তা করতে হবে যে কালো টাকা কি শুধু নগদ অর্থেই বাসায় আছে, লকারে আছে, আলমারিতে আছে? সে কালো টাকা তো জমিতেও বিনিয়োগ করতে পারে, সে কালো টাকাতে ফ্ল্যাট কিনতে পারে, সে কালো টাকা দিয়ে গোল্ড কিনে রাখতে পারে। এখন কালো টাকা যে শুধু নগদ অর্থে বাসায় আছে, এটা কিন্তু একটু চিন্তার বিষয়। হ্যাঁ, যে আমি এই ধরনের উদ্যোগ নিলাম, উদ্যোগ নেওয়ার সাথে সাথে সব কালো টাকা ব্যাংক চ্যানেলে চলে আসলো, এইটা যদি ভাবি পাশাপাশি কিন্তু সেটাও ভাবতে হবে যে আসলে কালো টাকা কি সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্যাশ বা নগদে ঘরে রেখে দিছে, নাকি তারা এই সমস্ত টাকা কোনো না কোনো খাতে বিনিয়োগ করছে। যদি তারা বিনিয়োগ করে থাকে, এই কালো টাকা যদি ভিন্ন খাতে অবকাঠামো বলেন, গোল্ড বলেন, কিংবা জমি বলেন, ফ্ল্যাট বলেন, এগুলোতে বিনিয়োগ করে থাকে, তাহলে 500-1000 টাকার নোট আমি বাতিল করতে পারি, কিন্তু সেই প্রত্যাশিত কালো টাকা কিন্তু ব্যাংকে আসবে না, কারণ সেটা অলরেডি
কোনো না কোনো খাতে বিনিয়োগ হয়ে আছে। এই প্রস্তাবটা যদি মানে বাস্তবায়িত হয় তাহলে কেমন হবে আসলে বিষয়টা, বা বাস্তবায়িত হওয়ার পসিবিলিটি আছে কিনা? এখন বাস্তবায়নের জায়গাটা হচ্ছে সরকারের দায়িত্ব, সেটা কতটুকু করবে। আমরা যতটুকু দেখি যে যদি একটা ইতিবাচক যদি দেখি যে হ্যাঁ কালো টাকার কিছু যারা আছে এই ধরনের প্রস্তাব বাতিল হলে নিশ্চয়ই সেটা ব্যাংক চ্যালেঞ্জ নিয়ে আসবে। আপনার যদি আরেকটা দেখি যে এখন আমরা অনেকটাই ক্যাশলেস সোসাইটি বলতেছি, মানে নগদ টাকার ব্যবহার কমানোর কথা বলছি, তখন কিন্তু মানুষ এই টাকার নোটের পরিবর্তে ডিজিটাল লেনদেনের দিকে বেশি ধাবিত হবে। কারণ ওইটা একটা যেহেতু টাকার একটা প্রবলেম থাকবে, 500-1000 টাকা নোট বাজারে থাকবে কি থাকবে না, তখন মানুষ কিন্তু সেটা ডিজিটাল লেনদেনের দিকে চলে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তো প্রায় সময় দেখি যে জাল নোট ধরা পড়ে। যারা এই ধরনের কাজে জড়িত নিশ্চয়ই তারা এই যে জাল নোট তারা তৈরি করে রাখে, এটা সময় সময় তারা সুযোগ বুঝে বাজারে সেটা ডেলিভারি দেয়। যদি এই ধরনের উদ্যোগ নেয় তাহলে যে টাকাগুলো জাল নোট হিসাবে বাজারে আসতো সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু মানে অর্থনীতির জন্য একটা ইতিবাচক। আর যদি দেখি যে আপনি মানে আমার এটা বন্ধ করার আগে কিন্তু আমার একটা প্রস্তুতি দরকার। হ্যাঁ, সেই প্রস্তুতি যদি না থাকে, হঠাৎ করে যদি আমি এটা বিলুপ্ত করি তাহলে কিন্তু মানুষ বড় ধরনের সংকটে পড়বে। আবার মনে করেন যে আমাদের 18 কোটি মানুষ বলি, প্রত্যেকের কাছেই তো কম বেশি এই টাকা আছে। হঠাৎ করে কিন্তু ব্যাংকের উপর একটা চাপ পড়বে পরিবর্তন করার জন্য। আমার কাছে আছে, আমি নিয়ে গেলাম, আমারটা হয়তো বৈধ আয় বা আরেকজনের একটা বৈধ আয়, সে হয়তো ব্যাংকে রাখার আগ্রহ নাই, সে বাসায় রাখছে, বাট তার আয় বৈধ। এখন সে তো চাবে দ্রুত এটা পরিবর্তন করার জন্য। এই যে নানামুখী মানুষের যে ব্যাংক খাতে যে একটা চাপ সৃষ্টি হবে এটা পরিবর্তনের জন্য, এটা কিন্তু একটা নেতিবাচক। আবার ধরেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী, সে যে লেনদেন করবে, এই লেনদেনে কিন্তু একটা ব্যাঘাত সৃষ্টি হবে। কারণ আপনারা দেখবেন যে ছোটোখাটো ব্যবসায়ী, একটা মুদির দোকান কিংবা একটা গ্রোসারির দোকান কিংবা একটা সেলুন দোকান, তো এই ছোটোখাটো দোকানে কিন্তু এই নোটগুলো কম বেশি ব্যবহার হয়, কারণ তাদের তো আসলে ব্যাংকিং ব্যবস্থা নাই। হ্যাঁ, খুব বেশি নাই। এই যে সারাদিনের লেনদেনে কিন্তু এই টাকাগুলোই ব্যবহার হচ্ছে। তো এখানে যখন এইটার বাধ্যবাধকতা উঠে মানে হবে, আরোপ হবে, মানে নিষিদ্ধ আরোপ হবে, তখন কিন্তু সারা দেশের এই ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের যে লেনদেনের যে ফ্লো, এটা কিন্তু অনেকটা কমে যাবে এবং এই শ্রেণীর মানুষ কিন্তু আরো বেশি মানে চাপের মধ্যে পড়বে। সার্বিক অর্থে যদি আমরা মূল্যায়ন করি যে এটা কিন্তু প্রস্তুতি ছাড়া এবং আপনার যে সিস্টেম গ্রো করা ছাড়া এই ধরনের উদ্যোগ হঠাৎ করে নিতে গেলে কিন্তু এটার কিন্তু অর্থনীতিতে কিন্তু একটা প্রভাব পড়বে আর কি। আচ্ছা, এই যে প্রস্তাব করা হয়েছে, এটা কি বিশ্বের অন্য কোনো দেশে এরকম ধরনের কোনো প্রস্তাব হয়েছে কিনা বা কোনো বাস্তবায়িত হয়েছে কিনা, এমন কোনো কিছু জানা আছে কিনা আপনার? বিশ্বে আমি যতটুকু জানি, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশের কথা বললাম, ভারত কিন্তু 2016 সালে এই একই ধরনের উদ্যোগ নিয়েছিল। সেটা তাদের লক্ষ্য ছিল যে কালো টাকা যারা ঘরে সংরক্ষণ করে রেখেছে এই টাকা যাতে প্রপার চ্যানেলে আসে। ভারত কিন্তু এটা করতে গিয়ে বেশ কিছু সমস্যায় পড়েছিল। আপনার সেই সময়ে বহু লোকজনের ব্যাংকে ভিড় করা, তারপরে অনেকে নির্ধারিত সময়ের মধ্যে পরিবর্তন না করা, এবং এটা কিন্তু ভারত করছে। পাশাপাশি আমরা নরওয়ের কাছেও দেখেছি যে এই ধরনের তারা এই সিস্টেম করেছিল। তারপরে আমরা দেখছি যে ভেনেজুয়েলাতে এই একই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এরকম বিশ্বে 3-4টা দেশ এই উদ্যোগ নিয়েছিল। তো ওদের এই ধরনের প্রবলেমগুলো যে হয়েছিল তা না, সেখানেও এই ধরনের প্রবলেম হয়েছে। তো এখন বাংলাদেশ সরকার বা সরকারের একজন সংসদ সদস্য এই ধরনের প্রস্তাব দিছে, নিশ্চয় সরকার হয়তো ভাববে, কিন্তু যারা অর্থনীতিবিদ আছেন কিংবা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন তাদের বরাবরই একটা পরামর্শ থাকে যে আমাদের যে উদ্যোগটা নেব তার আগে একটা ব্যাপক প্রস্তুতি থাকতে হবে। প্রস্তুতি ছাড়া যদি এ ধরনের উদ্যোগ নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এটা অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়বে। আর আরেকটা বিষয় হলো যে আমি আবারও বলবো যে যদি উদ্দেশ্য থাকে যে কালো টাকা ফেরত আনার জন্য উদ্যোগ, তাহলে আরেকবার ভাবতে হবে যে যারা কালো টাকার মালিক তারা কি আসলেই টাকা নগদে ঘরে রেখেছে কিনা, নাকি সেটা সম্পদে বিনিয়োগ করেছে,
গোল্ডে বিনিয়োগ করেছে, ফ্ল্যাটে বিনিয়োগ করেছে, তাহলে এই ধরনের উদ্যোগে ওই কালো টাকার মালিক যারা আছে তারা কিন্তু খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ, কারণ তাদের হাতে তো এই টাকাটা লেনদেন হচ্ছে। হ্যাঁ, তো এইটা কিন্তু একটা ভাবার বিষয়। এই প্রস্তাবটা একমাত্র লক্ষ্য হচ্ছে কালো টাকা আমাদের যে আছে এর কোনো বিকল্প আছে কিনা? এছাড়া এই 500-1000 টাকার নোট যদি বাতিল না করে অন্য কোনো বিকল্প ব্যবস্থা না, যে এর কোনো বিকল্প আছে কিনা আপনার কি মনে হয়? নতুন যে অর্থ বছরের বাজেট অর্থমন্ত্রী ঘোষণা প্রস্তাব করেছেন, সেই বাজেটে কিন্তু আমরা দেখেছি যে কালো টাকাকে মূল অর্থনীতিতে আনার জন্য একটা অপশন দিয়েছিল, সেটা হলো জমি এবং ফ্ল্যাটে যদি আপনার কালো টাকা দিয়ে কেউ কিনে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো প্রশ্ন করবে না যে আপনার এই টাকাটা কোত্থেকে আসলো, আয়ের উৎস কি। তো কালো টাকা এটাকে অর্থনীতি আনার জন্য একটা অপশন দিয়েছে। তো আমরা সাধারণত দেখি যে কালো টাকার কথা বলি, এখন কালো টাকা একটা বড় অংশ অবশ্য আছে, সেটা দেশে হোক দেশের বাইরে হোক আছে। এখন সেটাকে অর্থনীতিতে নিয়ে আসার যে অপশন সরকার ঘোষণা করেছিল, এখন হয়তো এইটা যদি মানে যদিও কালো টাকা নিয়ে আসাটা এটা কোনো নৈতিক কাজ না, তারপরও অর্থনীতির চালিকা শক্তি হিসেবে সরকার মনে করছে যে তার কিছু পদক্ষেপের মাধ্যমে, মানে এই উদ্যোগের মাধ্যমে হয়তো কিছু টাকা অর্থনীতিতে যোগ হবে। এটা একটা উদ্যোগ নিয়েছে বিকল্প হিসাবে, যে ব্যাংক নোট বাতিল না করে এই ধরনের যদি কিছু সুযোগ দেওয়া হয়, যে বিনা প্রশ্নে সে শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবে, বিনা প্রশ্নে সে ফ্ল্যাট কিংবা জমি কিনতে পারবে, এটা একটা সুযোগ। আবার আমরা যতটুকু বিভিন্ন মাধ্যম থেকে জানছি যে কালো টাকার একটা বড় অংশ কিন্তু দেশ থেকে বিদেশে চলে গেছে, ক্যাপিটাল ফ্লাইট বলি বা পাচার বলি, যেটাই হোক যেভাবে হোক দেশের বাইরে চলে গেছে। এখন সেখান থেকে একজন ব্যবসায়ী, বা আমরা যদি বলি একজন খারাপ ব্যবসায়ী বলি, বা যারা এই ধরনের কাজে জড়িত, তারা তো মোর স্মার্ট। হ্যাঁ, তারা আসলে এই টাকাগুলো কখনো মানে ডাইরেক্ট কিন্তু নিয়ে যায় না। ধরেন একজন ব্যবসায়ী সিঙ্গাপুরে টাকা নেবে, সে প্রথমে মানে রাজধানী থেকে সেটা নেবে বগুড়ায়, বগুড়ার থেকে সিলেট, সিলেট থেকে চিটাং, এইভাবে তার অ্যাকাউন্টের মাধ্যমে ঘুরে তারপরে কিন্তু সে রুট নির্ধারণ করে নিয়ে যাবে। এখন সে যেই টাকা বিদেশ থেকে বাংলাদেশে আনবে, এটার ঘটনা খুব কম। ইতিপূর্বে সরকার এই ধরনের আরও বিগত সরকারগুলো বেশ সুযোগ দিয়েছিল, কিন্তু বিদেশ থেকে টাকা ফেরত আনলে কোনো প্রশ্ন করা হবে না, বিদেশ থেকে টাকা ফেরত আনলে কোনো জেল জরিমানা হবে না, শুধু একটা কর দেওয়ার অপশন দিয়ে সেই টাকাকে ফেরত আনার সুযোগ দিছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে আসলে খুব বেশি মানে কালো টাকা আসছে, যে এটার কোনো রেকর্ড নাই, খুব সামান্য। হ্যাঁ, কারণ একজন ব্যবসায়ী মনে করে আমি এটা নিয়ে যাওয়ার মানে এক ব্যবসায়ী বলবো না, মানে যিনি কালো টাকার মালিক বা কালো টাকা বিদেশে নিয়ে গেছে কিংবা দেশের ভিতরেই আছে, এখন সে যখন আইডেন্টিফাই হয়ে যাবে যে আমি আসলে এই টাকাটা কালো টাকায় ইনভেস্ট করি, সে তো একটা তালিকাভুক্ত হয়ে গেল। হয়তো তারা মনে করে যে বর্তমান সরকার কিছু বলবে না, কিন্তু পরবর্তী সরকার আসলেও তো এই রেকর্ডগুলো থাকবে যে মিস্টার এক্স কিংবা মিস্টার ওয়াই সে কালো টাকা নিয়ে আসছিল, তার মানে সে একজন কালো টাকার তৈরি করছিল। তো এই নানা রকম ব্যবসায়ীদের ভিতরে কিন্তু ভয় ভীতি আছে, যে কারণে সরকার এর আগে যতগুলো কালো টাকা মানে সাদা করা কিংবা কালো টাকা অর্থনীতিতে মূল অর্থনীতিতে ফেরত নিয়ে আসার যে উদ্যোগগুলো নিয়েছিল, এটাতে খুব বেশি কার্যকর হয়নি। তার মানে এই প্রথমে এই প্রস্তাব করা হয়েছে বাংলাদেশে, বাংলাদেশে তো আর কখনো এরকম নোট এভাবে সাময়িকভাবে স্থগিত করার কোনো প্রস্তাব আসেনি। অতীতে কখনো বাংলাদেশের কোনো সংসদে দাঁড়িয়ে কোনো সংসদ সদস্য সরকারকে এই পরামর্শ দিয়েছে, আমার কাছে মনে হয় যে এটাই প্রথম। এখন হয়তো একটা সংসদ সদস্য সে হয়তো একটা ভালো লক্ষ্য নিয়ে বলছে, এখন এটা হয়তো দেশের সরকার আরও বিচার বিশ্লেষণ করে চিন্তা করে হয়তো যদি কোনো সিদ্ধান্ত নেয় সে প্রেক্ষাপটে হয়তো যেতে পারে আর কি। আমি মনে করি যে এই প্রস্তাবটা বাস্তবায়ন যদি সরকার করেও কতটুকু এটা কার্যকর হবে, এফেক্টিভ হবে, উদ্দেশ্যটা মানে সফল হবে। ধরেন কয়েকটা উদ্দেশ্য, তো একটা হলো ধরেন জাল টাকা নিয়ন্ত্রণ করা, কালো টাকাকে বৈধ চ্যানেল নিয়ে আসা, মানুষকে ব্যাংকের মুখী আস্থামুখী করা,
এখন মানুষ ব্যাংকে আস্থা নষ্ট হইল কেন, আর কেনই বাবা তাকে আনতে হবে, এই জিনিসগুলো কিন্তু এখন বিচার বিশ্লেষণের বিষয় আছে। আমি এখন দেখেন যে ব্যাংকে যে অবস্থা, অধিকাংশ ব্যাংকের মূলধন নষ্ট হয়ে গেছে। মানে নানাভাবে ব্যাংক থেকে কিন্তু টাকা পয়সা বের করে বিদেশে পাচার করে দিয়েছে। তো এখন ব্যাংকে তো আমরা সাধারণ মানুষ আমানত রাখি। এখন সেই আমানত রাখার পরে আমি কিন্তু আমার প্রয়োজনে টাকা তুলতে পারছি না। আপনি সম্প্রতি দেখেন ইসলামী ব্যাংক, যদি আমরা একটা ব্যাংকের নামই বলবো, এটার প্রতি মানুষের অনেক আস্থা, অনেক বড় অঙ্কের বিশাল মানুষের আমানতকারীদের এখানে আমানত আছে। এটা নিয়েও যে একটা আস্থাহীনতা আবার দেখা দিচ্ছে, মানুষ টাকা ওঠানোর জন্য হিড়িক পড়ছে, টাকা তুলতে পারতেছে না। এর আগে আমরা দেখছি আরও 5টা ব্যাংক, সেখানে কিন্তু শত শত কোটি টাকা আমানতকারীদের, তারা এখনও কিন্তু তুলতে পারছে না। এই যদি সিচুয়েশন হয়, এখন ব্যাংক তো হচ্ছে একটা সর্বশেষ টাকা রাখার স্থান, আশ্রয়স্থল। আমার আমানত আছে, আমি আশ্রয়স্থল হিসেবে ব্যাংকে আমি রাখলাম। এখন সেই আশ্রয়স্থলটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে মানুষ কেন ব্যাংকে টাকা রাখবে? এটা কিন্তু ওই ছোট ছোট আমানতকারীরা এখন মনে করে যে আমার আমানতটা যে আমি ব্যাংকে রাখবো, আমি তো টাকা পাচ্ছি না, আমি বিপদে। আমি অনেক লোকের দেখছি যে তার ফ্যামিলি আপনার বড় ধরনের রোগে আক্রান্ত হয়েছে, ইমার্জেন্সি টাকা দরকার, মেডিকেলে টাকা তুলতে পারতেছে না। বহু জায়গায় এ ধরনের এই ঘটনাগুলো ঘটছে। তো এখন মানুষ কিন্তু নানা কারণে ব্যাংকের প্রতি সত্যি আস্থা হারাচ্ছে। এখন এই ব্যাংকমুখী মানুষকে আনার জন্য 500 টাকা 1000 টাকা নোট বাতিল করাটা যৌক্তিক না। যৌক্তিক হলে আসলে ব্যাংকগুলোকে সংস্কারের আওতায় আনা, ব্যাংকে যাতে এই ধরনের দুর্নীতি না হয়, সিস্টেমটাকে এবং এই দুর্নীতি মুক্ত রাখা। এবং এই দুর্নীতিগুলো কিন্তু 2টা শ্রেণী করে। এক হলো যারা, যে পার্টি ধরেন টাকা দুর্নীতি করবে, আর সেই পার্টিকে সহযোগিতা করে ব্যাংকের মিড লেভেলের, উচ্চ লেভেলের কর্মকর্তারা। আপনারা দেখেন এই কর্মকর্তাদেরও কিন্তু একটা জবাবদিহিতার আওতায় আনতে হবে। দুর্নীতি কিন্তু এক পক্ষ দিয়ে হয় না। আমি চাইলেই আমি ব্যাংকের টাকা নিয়ে যেতে পারবো না যদি ব্যাংকের ভিতর থেকে আমাকে কেউ সহযোগিতা না করে। তো আমরা এইটাও চাই যে ব্যাংকের মুখে মানুষের আস্থা ফেরানোর জন্য টাকা বাতিল করেই যে মানুষের আস্থা ফিরবে, এটা এক ধরনের জোরপূর্বক হয়তো নিয়ে আসা হবে। যে আমি জানতেছি যে 500-1000 টাকা নোট বাতিল হয়ে যাচ্ছে, আমি হয়তো ব্যাংকে আমার টাকা রাখবো। কিন্তু এটাই কি শেষ কৌশল, মানে সমাধান, যে টাকা ব্যাংকের আস্থা ফেরানোর জন্য? ব্যাংকে আস্থা ফেরাতে হলে পুরো ব্যাংক খাতটাকে একটা সংস্কারের আওতায় আনতে হবে। ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বহু ঋণ গেছে যেখানে পানির তলে জমি, সেখানে ঋণ দেওয়া হয়েছে। অস্তিত্ব নাই প্রতিষ্ঠানে ঋণ দেওয়া হয়েছে। যে প্রতিষ্ঠানের কোনো রিটার্ন আসবে না, সেই প্রতিষ্ঠানে ঋণ দেওয়া হয়েছে। তো এই যে বড় বড় ব্যবসায়, আবার দেখেন আমি বা সাধারণ মানুষ যদি ব্যাংকে ঋণ চায়, তারা কিন্তু ঋণ পাচ্ছে না। কৃষকের সামান্য ঋণের জন্য কিন্তু তার কোমরে দড়িও পড়তে দেখছি। কিন্তু বড় বড় ব্যবসায়ী যখন লাখ লাখ কোটি টাকার নষ্ট করে নিয়ে যাচ্ছে, তো ওই সময় কিন্তু তাদেরকে আরও সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে। তো এই নানা কারণে আজকে কিন্তু এই ব্যাংকিং খাত সংকট। তো এমপি মহোদয় যে সংসদে প্রশ্নটা তুলছেন যে মানুষের আস্থা নষ্ট হয়েছে ব্যাংকের প্রতি, সেটাকে ফেরত আনার জন্য এই উদ্যোগটা নেওয়া যেতে পারে। তা আমি বলবো এটা পাশাপাশি যাতে ব্যাংকিং খাতটাকে সংস্কার, অতীতের ন্যায় যাতে ব্যাংকের দুর্নীতি না হয়, ব্যাংকের মূলধন যাতে নষ্ট না হয়, সেই প্রতিশ্রুতি, এবং সেটা যখন মানুষ দেখবে, তাহলে দেখবেন যে ঘর থেকে টাকা মানুষ কিন্তু ব্যাংকেই রাখবে। আর কালো টাকা সাদা করার বা কালো টাকা ব্যাংকে নিয়ে আসার এই পদক্ষেপের আগে আমি মনে করি যে এই ধরনের পদক্ষেপ আমরা ভারতে দেখেছি, সেখানেও বেশ সমস্যা হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু সরকারের একটা ব্যাপক প্রস্তুতি থাকতে হবে। আমি হুট করে একটা প্রস্তাব চলে গেলাম, এই যে সিস্টেমটাকে বাস্তবায়ন করতে হলে একটা বড় ধরনের প্রস্তুতি থাকতে হবে। ডিজিটাল লেনদেনের প্রস্তুতি থাকতে হবে, ব্যাংকের লেনদেনের প্রস্তুতি থাকতে হবে। আর যদিও এখানে হয়তো জাল টাকার ক্ষেত্রে কিছুটা সরকার সুবিধা পাবে, কারণ জাল টাকাগুলো নষ্ট হয়ে যাবে, এই টাকাগুলো আর ইয়েতে আসবে না, অর্থনীতিতে আসবে না। তো সার্বিক দিক থেকে আমার মনে হয় যে যদি ব্যাংকের মুখী আস্থা ফেরাইতে উদ্যোগ এটা হয়, তাহলে পাশাপাশি
ব্যাংকের প্রতি আস্থা ফেরানোর জন্য ব্যাংক খাত সংস্কার দরকার। হুম। আবার কালো টাকা ফেরার জন্য যদি সরকার যে প্রস্তাবগুলো দিচ্ছে এটাও হয়তো একটু পর্যালোচনা করা দরকার। তো সব মিলে আমার মনে হয় যে এটা ভাবার বিষয়, এই মুহূর্তে এখনই সিদ্ধান্ত নেওয়া নিয়ে এটা আরও পর্যালোচনা প্রস্তুতি নেওয়া দরকার আছে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকার জন্য ধন্যবাদ।